হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে একটা নতুন ঘটনা ঘটেছে। সুতরাং গত সপ্তাহে যেভাবে মার্কেট ক্লোজ হয়েছিল, আগামীকাল মার্কেট কিভাবে ওপেনিং হবে সেটা নিয়ে নিশ্চয়ই চিন্তার কারণ থেকেই যায়। আগামী সপ্তাহে যে সমস্ত জিনিস মার্কেটকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে তার মধ্যে প্রথম যেটা হচ্ছে ইসরায়েল এবং ইরানের কনফ্লিক্ট কোন দিকে যাওয়ার চেষ্টা করছে। দ্বিতীয় যেটা মার্কেটকে প্রভাবিত করবে, দেখুন সমস্ত বড় মার্কেটের মাদার মার্কেট হচ্ছে ইউএস মার্কেট। ইউএস মার্কেট আগামী সপ্তাহে কেমন ভাবে রিয়াক্ট করবে। আগামী সপ্তাহে 12-13খানা আইপিও আছে। সেই আইপিও কেমন ভাবে রেসপন্স পাচ্ছে মার্কেটের পক্ষ থেকে সেগুলোও কিন্তু অত্যন্ত ক্লোজলি ওয়াচ করা হবে। কর্পোরেট অ্যাকশনের মধ্যে আগামী সপ্তাহ থেকে কিন্তু আপনারা মানে প্রচুর পরিমাণে ডিভিডেন্ড পাওয়া শুরু করবেন। বিশেষ করে লাস্ট উইক অফ জুন থেকে জুলাই মাস, অগাস্ট মাস, সেপ্টেম্বর মাস, মানে সমস্ত কোম্পানি তাদের অ্যানুয়াল ডিভিডেন্ড পেমেন্ট করে। সুতরাং আহ, এই এবং সামনের সপ্তাহ থেকে রেজাল্ট সিজনও শুরু হয়ে যাবে। সুতরাং সেগুলোর উপরে আমাদের নজর রাখতে হবে। এফআইআই হঠাৎ করে শুক্রবার প্রচুর পরিমাণে বাই করেছে। এবারে তাদের বাইং আগামী দিনে কন্টিনিউ থাকছে না কি ব্যাপার সেটা দেখার ব্যাপার। পঞ্চম পয়েন্ট হচ্ছে টেকনিক্যাল ফ্যাক্টর। মার্কেট 25,122-এর ওপরে কাছাকাছি ক্লোজিং দিয়েছে। এবারে সে 25,000-এর পয়েন্টটাকে হোল্ড করছে না সেটাকে ব্রেক করে আবার নিচের দিকে চলে আসছে, সেটাও একটা বড় ফ্যাক্টর হিসাবে বিবেচিত হবে। তার সঙ্গে রিলায়েন্স কিন্তু ফ্রেন্ডস মার্কেটের র্যালিতে সবচেয়ে বেশি অবজারভেশনের মধ্যে থাকবে, কারণ রিলায়েন্স একটা ব্রেকআউট দেখা দিয়েছে। অনেকদিন পরে উইকলি ভিত্তিতে এই রকম লেভেলে সে কিন্তু ক্লোজিং দিয়েছে। সুতরাং মার্কেটের আপ মুভে রিলায়েন্স যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে মার্কেট ওপরের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। রুপি ভার্সাস ডলার, রুপি মানে যতটা স্ট্রং হয়েছিল আবার কিন্তু ধীরে ধীরে উইক হচ্ছে, অর্থাৎ ডলার স্ট্রং হচ্ছে। এই স্ট্রং হওয়াটা আর কতদূর পর্যন্ত উপরে যায় সেটা দেখার ব্যাপার। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ক্রুড অয়েল। ক্রুড অয়েল মার্কেট কিন্তু আগামী সপ্তাহে খুব মানে গরম থাকবে, অর্থাৎ হিউজ ভোলাটিলিটি আমরা ক্রুড মার্কেটে দেখতে পাবো। ফ্রেন্ডস, আজকে সকালে যেটা হয়েছে সেটা হচ্ছে ইউএস 15 দিন সময় নিয়েছিল, কিন্তু আজকে ভোরবেলায় ইউএস কি করেছে, বি 2 বোম্বারের দ্বারা, বাংকার বাস্টার বোম তারা কিন্তু ইরানের 3টে জায়গাতে ফেলেছে। এক, নাতাঞ্জ, ফর্দো এবং ইস্তাহান, এই 3টে জায়গাতে বাংকার বাস্টার বোম ফেলে ইউএস এবারে কিন্তু ইসরায়েল ইরান যুদ্ধে এন্ট্রি নিয়েছে। সকাল থেকে ধরুন এখন সন্ধ্যা প্রায় 7টা, এখনো পর্যন্ত এই ব্যাপারে বিভিন্ন রকমের কন্ডেমনেশন চলছে, মিনস অনেকে এটার নিন্দা করছে, বা একটা ইউএন সিকিউরিটি কাউন্সিলের মিটিং চাইছে। বাট কোনো ডাইরেক্ট কোনো কারুর একদম পুরো ইনভলভ হয়ে যাওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। US airstrikes on three major Iranian nuclear sites have ignited global fears of wider conflict. President Donald Trump framed the strike as a pressure tactic to bring Tehran back to the negotiation table, insisting that no further attacks are planned for now. But the Middle East remains on edge. US forces and regional allies are on high alert for potential Iranian retaliation against American
or allied targets, ঠিক আছে। কিন্তু এই যে বিশেষ করে ফর্দ যে সাইডটা, যেখানে প্রায় 6খানা বাংকার পোস্টার বোম ফেলা হয়েছে, টোটাল যে ক্ষয়ক্ষতির ব্যাপারটা এখনো পর্যন্ত ডিটেলস কিন্তু আসেনি। মানে টোটালি তাদের যে ইনস্টলেশন সেটা টোটালটা নষ্ট হয়ে গেছে না এখনো, সেক্ষেত্রে কিরকম কি জিনিসটা দাঁড়াচ্ছে সেটা এখন দেখার ব্যাপারে। তবে ইরান, তার যা অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, ইরান খুব ইমিডিয়েট ইউএন মিটিং চাইছে। তো তার মানে নিশ্চয়ই কোনো হেভি ড্যামেজ হয়েছে, আমাদেরকে এটা ধরে নিতে হবে। বাকি যত টাইম যাবে তত জিনিসটা বেরোবে। দ্বিতীয় যেটা হচ্ছে ফ্রেন্ডস, সবচেয়ে বড় জিনিস যেটা মানে নেক্সট উইকে মার্কেটে প্রভাব পড়বে, সেটা হচ্ছে ক্রুড অয়েল সাপ্লাই ডিসরাপশন। গালফের দুটো জায়গা আছে, একটা হচ্ছে ওই যেটা বললাম স্ট্রেট অফ হারমুজ, আরেকটা আছে মানে ওই কি বলে হুতি ফুতি যেখান দিয়ে ইয়ে করে। এবারে মেন জিনিস হচ্ছে যে যদি আজকে ইরান স্টেট অফ হরমুজকে বন্ধ করে দেয়, যেখান দিয়ে প্রায় 20% অয়েল ট্রেড হতো, অর্থাৎ টোটাল অয়েল ট্রেড যা সারা বিশ্বের প্রায় 20% কিন্তু স্ট্রেট অফ হরমুজ দিয়ে হতো। তো সেই হরমুজের যদি তেল সাপ্লাই দিয়ে যদি আপাতত তেল সাপ্লাই বন্ধ হয়ে যায়, দেন তেলের মার্কেট কিন্তু আগুন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আবার দ্বিতীয়ত হচ্ছে অল্টারনেট আবার একটা রুট ছিল, যেটা ইসরায়েলের কাছ দিয়ে ওই হুতি ফুতির এরিয়া থেকে, সেই জায়গা থেকেও কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। সুতরাং তেলের সাপ্লাই নিয়ে কিন্তু এখন একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। ইউএস strikes on Iran 3 main nuclear facilities have once again raised concern that Tehran might shut down the Strait of Hormuz, one of the world's most critical checkpoints through which a fifth of global oil and gas supply flows. সুতরাং এই দুটো খবর কিন্তু মার্কেটে সবচেয়ে বেশি আগামীকাল থেকে যেটা সপ্তাহ শুরু হবে তাতে কিন্তু প্রভাব পড়বে। হোপ যে খুব একটা বাজে কিছু রিয়াকশন মার্কেট করবে বলে মনে হচ্ছে না, কারণ মার্কেটে বাইং কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। ফ্রেন্ডস, ভাটেক ওয়াব্যাক, যারা ওয়াটার ট্রিটমেন্ট কোম্পানি, তাদের ম্যানেজমেন্ট কি বলছে না, ওয়াটার ট্রিটমেন্ট কোম্পানি ভাটেক ওয়াব্যাক is targeting an annual revenue growth of 15 to 20% over next 5 years. However, the company is currently focusing on cash flow rather than revenue as part of its Riddhi strategy. We will have a growth of almost 15 to 20%, and that is the output we have given for the next 3 to 5 years. Continuous 5 years কেউ যদি গাইডলাইন দেয় যে 15 to 20% হারে সে গ্রো করবে, দ্যাট মিনস দ্যাট ইজ এ গুড কোম্পানি হিসাবে আমরা তাকে কনসিডার করতে পারি। So don't expect that 20% will happen this year. Again, I said revenue is not important for us. The bottom line, cash flow, valuation, working capital reduction are the important parameters. দেখুন ভাটেক ওয়াব্যাক যদিও আমার কাছে আছে, কিন্তু আমি অল্প রেখেছি। আজকে আমি আমাদের চর্চার মধ্যে কিছু সেক্টরকে ঢোকাবো, সেই সেক্টরের চর্চার মধ্যে এগুলো থাকবে। শেয়ারটা কিন্তু তার 52 উইক হাই থেকে 1946 থেকে প্রায় 30% কাছে কারেকশানে কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো সেদিক দিয়ে শেয়ারটা নিয়ে আমরা একটু চর্চা করব। ভাটেক ওয়াব্যাক সেটা কিন্তু মাথায় রাখবেন। ফ্রেন্ডস, এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ এইচডিএফসি ব্যাংকের যে আর্ম, তাদের আইপিও আসছে। এবারে আইপিও মার্কেটে কিন্তু এই এইচডিবি ফাইন্যান্সকে নিয়ে বহু রকমের নাটক হয়ে গেছে। সেই নাটক আমাদের জানা উচিত, জানলে সুবিধা হয়। অ্যাকচুয়ালি গ্রে মার্কেট মানে এমন একটা মার্কেট যে মার্কেটে লিস্টেড শেয়ার
আপনি চাইলে কিনতে পারবেন, আপনার ডিম্যাটেও ঢুকে যাবে। কারণ গ্রে মার্কেটে মানে আমি যেটা বলতে চাইছি, অনেকের কাছে এর হোল্ডিং থাকে, সো ব্ল্যাক মার্কেটের বাইং আর কি। সেখানে এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের যে রেট ছিল সেটা কিন্তু প্রায় 1200 টাকার কাছাকাছি। কিন্তু গতকাল যে প্রসপেক্টাস মানে রিলিজ করেছে, তারা কিন্তু এই আইপিওর ব্যান্ড রেখেছে 700 থেকে 740 টাকা পার শেয়ার। মিনস স্ট্রেটওয়ে গ্রে মার্কেটে যা চলছিল তার তুলনায় 50% নিচে কিন্তু ইয়ে হচ্ছে, কি বলে, তারা শেয়ারটাকে আনার চেষ্টা করছে। মিনস আমরা যারা অ্যাপ্লাই করব, আমরা যারা পাবো, তাদের যে মানে রেটটা হবে সেটা 700 থেকে 740-এর মধ্যে। এবারে আমাদের জন্য সুখবর কি না, যে এই আমাদের যে রিজার্ভ যে শেয়ার কোটা, মানে আমাদের যে শেয়ার হোল্ডার, তারা তাদের জন্য একটা কোটা থাকবে। মিনস আমরা নর্মালিও অ্যাপ্লাই করতে পারবো, আমরা শেয়ার হোল্ডার হিসাবেও অ্যাপ্লাই করতে পারবো। দুটো ফ্রন্টে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো, যেটা বাজাজ ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা বেনিফিটেড হয়েছিলাম। আমি বিশেষ করে বাজাজ ফিন্যান্সেও অ্যাপ্লাই, মানে অ্যাজ এ নর্মাল কোটাতেও অ্যাপ্লাই করেছিলাম, আর শেয়ার হোল্ডার কোটাতে অ্যাপ্লাই করেছিলাম। তো আমি শেয়ার হোল্ডার কোটাতে পেয়েছিলাম এবং স্টেট হয়ে মানি আমার ডবল হয়েছিল। এক্ষেত্রে এইচডিবি ফাইন্যান্সিয়ালের তারাই কেবলমাত্র যোগ্য হবে যাদের কাছে এইচডিএফসি ব্যাংকের শেয়ার আছে। আমার কাছে আছে, হয়তো আপনাদেরও অনেকের কাছে থাকতে পারে। এখন কিনলে আর হবে না, কারণ অলরেডি ডেট ফিক্স হয়ে গেছে, যে কাট অফ ডেট কবে পর্যন্ত থাকলে সেটা হবে, সেটা ফিক্স হয়ে গেছে। তো সেক্ষেত্রে যেহেতু গ্রে মার্কেটে 1100-1200 টাকা, 1200-1400 টাকা প্রিমিয়াম চলছিল, 700-740 ধরুন, টাইম বিং নোশনাল লস হচ্ছে যাদের কাছে এর শেয়ার আছে। কিন্তু মার্কেটে যখন লিস্টিং হবে, আমার অনুমান একটা ভালো গেইন পেলেও পেতে পারি। এই আশাতে আমি কিন্তু দুটো কোটাতেই এই এইচডিবি ফাইন্যান্সিয়ালে আমি কিন্তু অ্যাপ্লাই করার কথা ভাবছি। ফ্রেন্ডস, আজকে আমরা চর্চা করব আমাদের আহ, মানে পরিবর্তিত পরিস্থিতিতে আমি আজকে 4টে সেক্টর নিয়ে চর্চা করছি, যেখানে আমার অ্যালটমেন্ট কি হবে না হবে। ক্লিয়ার? 4টে সেক্টরের মধ্যে যদি দেখা যায় যে আমি কত পার্সেন্টেজ অফ সেখানটাতে ফান্ডকে অ্যাপ্লাই মানে ডিপ্লয় করব, আমি কিন্তু খুব স্ট্রিক্টলি এই পলিসিটা অ্যাপ্লাই করার কথা ভাবছি। ফার্স্ট অফ অল, সোলার এনার্জি সেক্টর, যেটা কিন্তু আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আহ, খুব অ্যাগ্রেসিভলি মানে ইয়ে করছে, বিজনেসের ডেভেলপমেন্ট হচ্ছে। তাই বা এই সেক্টরে স্লো আসার কোনো ব্যাপার নাই, কারণ ইন্ডিয়া এমনই একটা দেশ যেখানে তাদের 80% এনার্জি, ধরুন পেট্রোল ডিজেল সব অন্য দেশ থেকে বাই করতে হয়। সেক্ষেত্রে সোলার এনার্জি হচ্ছে আমাদের কাছে একটা অত্যন্ত জরুরি জিনিস। তাই আমার যে টোটাল ইনভেস্টমেন্ট, তার 10% আমি কিন্তু এই সোলার এনার্জিতে আমি কিন্তু ইনভেস্টেড রাখবো। এর যে দুটো শেয়ার আমি এখনো স্থির করিনি, সেটা স্থির করে আমি আপনাদেরকে কাল পরশুর ভিডিওতে সেটা জানিয়ে দেবো, দুটো শেয়ারকে ব্যালেন্স করে কি করে রাখা যায়। দ্বিতীয় হচ্ছে রিসাইক্লিং বিজনেস। রিসাইক্লিং বিজনেস ফ্রেন্ডস, রিসাইক্লিং বিজনেসকে আন্ডার এস্টিমেট করবেন না। সেটা যে কোনো টাইপের রিসাইক্লিং, সমস্ত টাইপের রিসাইক্লিং এই কিন্তু গ্রোথ আসছে। তাই আমি এই রিসাইক্লিং বিজনেসে আমি আমার যে টোটাল পোর্টফোলিওর 5% আমি কিন্তু তাতে ইয়ে রাখবো, কি বলে, আমার যে ওয়েটেজ 5% টাকা, আমি 100 টাকার মধ্যে 5 টাকা কিন্তু রিসাইক্লিং এ রাখবো। কারণ আমার মতে আগামী 5-10 বছরের জন্য এই রিসাইক্লিং সেক্টর কিন্তু খুব ভালো গ্রোথ দেবে। ঠিক আছে? তৃতীয় হচ্ছে
ওয়াটার ট্রিটমেন্ট। ওয়াটার ট্রিটমেন্ট ফ্রেন্ডস, বিভিন্ন রকমের সমীক্ষা পড়লে বোঝা যায়, হয়তো আপনারা আহ, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়াটার ট্রিটমেন্টের প্রবলেম সেই অর্থে নাও বুঝলেও বুঝতে পারেন। তাছাড়া আমাদের এমনিতেই ব্যাঙ্গালোর থেকে শুরু করে বিভিন্ন সিটিতে ওয়াটার রিলেটেড বিভিন্ন রকমের প্রবলেম বা আহ, যত সমস্ত দূষিত জল সেগুলোকে প্রক্রিয়াকরণ ভাবে ভালোভাবে ব্যবহার করার ব্যাপারে ওয়াটার ট্রিটমেন্ট কিন্তু আগামী দিনে অত্যন্ত বেশি গুরুত্ব পাবে। তাই আমি এই রিসাইক্লিং এ 5% দিয়েছি, তেমনি ভাবে ওয়াটার ট্রিটমেন্টে 5% ইনভেস্টমেন্ট, এবং আমি তার জন্য দুটো শেয়ারকেও চুজ করেছি। এক হচ্ছে ভাটেক ওয়াব্যাক, আর দ্বিতীয়টা হচ্ছে জাস ইঞ্জিনিয়ারিং। এইগুলো নিয়ে আমি চর্চা পরের ভিডিওতে করব। ঠিক আছে, পরের কোনো ভিডিওতে এই যেভাবে সেক্টর স্পেসিফিক করছি, এবং আমি স্ট্রিক্টলি কিন্তু এই দুটোতে কিন্তু ইনভেস্ট করব। আর আজকের দিনের মতো ফোর্থ হচ্ছে ডাটা সেন্টার। ডাটা সেন্টার বিজনেস নিয়ে আমরা ডিটেলসে ডিসকাশন করেছি, এবং তার বিজনেসের যে আউটলুক সেটাও কিন্তু আমরা আপনাদের সঙ্গে চর্চা করেছি। আমি ডাটা সেন্টার বিজনেসকে 10% ওয়েটেজ দেবো। সো এখনো পর্যন্ত আমি 30% ওয়েটেজ, এবং টোটাল আমি ধরে নিলাম চারটা সেক্টর, আটখানা শেয়ার আমার এইভাবেই হলো। বাকি 70% আমি ধীরে 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 ভাগ করে আমি কিন্তু সেটা আপনাদেরকে জানাবো। বা কিছুটা এদিক ওদিক হতে পারে, কিন্তু আই উইল ট্রাই টু স্ট্রিক্টলি ফলো দিস রুল ফর আগামী 5 ইয়ার পারপাস। তো ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির ব্যাপারে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কথা হবে পরের এপিসোডে। আমি কিন্তু ফ্রেন্ডস খুব মানে এফোর্ট দিয়ে নিজের মতো করে কিন্তু, যাতে আপনারাও নিজের মতো করে মার্কেটটাকে ভাবতে পারেন, তার চেষ্টা করে যাই। আমি জানি না আপনারা কিভাবে উপকৃত হন। আমি কিন্তু খুব বেশি প্রফেশনালি ওয়েতে করার চেষ্টা করি না, কারণ যাতে সকলের বুঝতে সুবিধা হয়, যাতে মার্কেটে আরো বেশি দিন লোকে থাকতে পারে, সেই উদ্দেশ্যেই কিন্তু। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরে।